জীবনে একটা বহতা নদী। ৯০-এর দশকের গোড়ার দিকে সিলেট অঞ্চলের গোলাপগঞ্জের এক তরুণ এক বুক স্বপ্ন নিয়ে পাড়ি দেন লন্ডনে। সেখানেই পড়াশোনা, লেবার পার্টির হয়ে যুক্ত হন ব্রিটেনের মূলধারার রাজনীতিতে। তারপর বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেট সিটির ডেপুটি মেয়র, টানা ৫ বারের কাউন্সিলম্যান নির্বাচিত তিনি ওহিদ আহমেদ। দর্শক, স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের আলাপচারিতা অনুষ্ঠানে। পুরো আয়োজনে সঙ্গে আছি আমি ইউনুস রাজু। ওহিদ আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আপনার টিভি যারা কলাকুশলী রয়েছেন, যারা অনুষ্ঠান দেখছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি তো ব্রিটেনের রাজনীতিতে, মূলধারার রাজনীতিতে যুক্ত, এবং বাংলাদেশেও তো আপনি, আমরা যতটুকু জানি যে বাংলাদেশেও আপনি একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন। কিভাবে মানে ব্রিটেনে গেলেন আসলে বাংলাদেশ থেকে? আমি আসলে স্টুডেন্ট ছিলাম। আমি স্টুডেন্ট হিসাবেই আমি ব্রিটেনে যাই 1994-এ। তারপরে সেখানে আমি লেখাপড়ার পাশাপাশি সেখানে আমি আসলে কমিউনিটি ওয়ার্ক, যেটা বলে আমাদের কমিউনিটি অর্গানাইজেশন, এগুলোর সাথে আমি তাদেরকে সাপোর্ট দিতে শুরু করি। বিভিন্ন কমিউনিটির বিভিন্ন কর্মকাণ্ডে আমি নিজেকে জড়িয়ে রাখি। আস্তে আস্তে মূলধারা রাজনীতির সাথে আমি সংশ্লিষ্ট হই। তো লেখাপড়ার পাশাপাশি আমি যেটা করছি, সবসময় এখানে আমি রাজনীতি করতাম। অবশ্যই আমার এটা গোপন কিছু না, আমি ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত ছিলাম এখানে। তারপরে ওই ব্রিটেনে যাওয়ার পরেও আমি আমার যেহেতু রাজনৈতিক একটা ছিল, মানে ব্যাকগ্রাউন্ড ছিল, আমি ওইখানে গিয়ে ওইখানের রাজনীতির সাথে আমি জড়িত হই নিজেকে। এবং আস্তে 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 আমি আমার যেভাবে যে প্রসেসের মাধ্যমেই ওই দেশের ব্রিটেনের যে লেবার পার্টি, এখন যে সরকারি দল, সেটা থেকে সিলেকশন পেয়ে আমি কাউন্সিলে নির্বাচিত হই। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার এই যে রাজনৈতিক পথ চলা, কিভাবে আপনি এই নির্বাচন করার কথা ভাবলেন? আমাদের সেই সময়ে ধরেন 95-96-এর কথা যদি বলি, তখন রাজনীতিটা যদিও ওই রেসিজম ছিল রাজনীতির মধ্যে, এখনও আছে, তখন একটু শক্ত, মানে খুব বেশি ছিল, কিন্তু এটাকে ম্যানেজ করার মতো ব্যবস্থাও ছিল। ভালো লোকরা ছিল, ভালো লোক আছে বলেই তো আমরা রাজনীতি করতে পেরেছি। এবং আমাদের মতো লোকদেরকে তারা সুযোগ দিয়ে, তারা সরে আমাকে সেক্রেটারি করেছে। তো এগুলা কিন্তু দুই সাইডই আছে। ব্রিটেনে যদি আপনি মানুষ কাজ করতে চায়, কাজে করার সুযোগ আছে। ইয়েস, পৃথিবীর সব জায়গাতেই খারাপ লোকও আছে, কিন্তু খারাপ লোক যারা আছে তাদেরকে যদি উইন ওভার করতে হয়, তাদেরকে যদি আপনি রিফিট করতে হয়, তাহলে আপনাদের ব্রিটেনে যেটা করতে হচ্ছে আমাদেরকে, সেটা হচ্ছে আমাদেরকে এক্সট্রা কাজ করতে হয়েছে। আমাদেরকে অনেক সময় হয়েছে কি, আমাদের যে কম্পিটেন্স লেভেলটা আমাদেরকে একটু বেশি করতে হয়েছে, এবং দেখাতে হয়েছে যে তার থেকে আমি আরও উত্তম, যার জন্য মেজরিটি মেম্বার আমাকে সেক্রেটারি করেছে। লন্ডনের খুব মানে বাঙালি অধ্যুষিত দ্বিতীয় মানে সিটি কর্পোরেশন যদি বলা হয়, তাহলে সেটি হচ্ছে টাওয়ার হ্যামলেট সিটি। সেখানে তো আপনি ডেপুটি মেয়র ছিলেন। তো ওখানে নগর ব্যবস্থাপনা আর বাংলাদেশের নগর ব্যবস্থাপনার মধ্যে কোনো পার্থক্য দেখেন কিনা? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে হিউজ ডিফারেন্স। আপনি যদি লোকাল গভর্নমেন্ট, যদি আপনি ইংল্যান্ডে দেখেন, আপনার স্থানীয় সরকার যেটা কাউন্সিল কিন্তু অলমোস্ট সব কিছুই রান করে। আপনি ওইখানে ট্যাক্স সিস্টেম থেকে আরম্ভ করে আপনার রাবিশ কালেকশন, আপনার এডুকেশন, হাউজিং, কমিউনিটি সেফটি, এগুলো সব কিন্তু লোকাল গভর্নমেন্টকে ঘিরে। তো সিস্টেমটা মানে ওইখানে একটু ডিফারেন্ট এখান থেকে। লোকাল গভর্নমেন্ট এখানেও যারা মিউনিসিপ্যালিটি আছে, অথবা সিটি কর্পোরেশন আছে, অথবা আপনার পৌরসভা যেটা বলেন, কাজ কিন্তু প্রায় এক ধরনেরই, কিন্তু তাদের কাজটা, এইখানের ওই কাজের সিস্টেমটা, আমাদের ওইখানে কাজের সিস্টেমটা অনেক ডিফারেন্ট। ওই পার্থক্যটা আসলে কি? মানে আমি বলতে চাচ্ছি যে লন্ডন সহ বিভিন্ন শহরগুলো, মানে টাওয়ার হ্যামলেটে কিন্তু অলিগলি অনেক সরু, কিন্তু ঢাকার মতো এত বড় রাস্তাঘাট না। তাহলে ওখানকার এই ব্যবস্থাপনার মানে কি করে এত পরিচ্ছন্ন রাখা সম্ভব হয়? এখানে আমাদের যেমন ইংল্যান্ডে রাবিশ কালেকশন প্রতি সপ্তাহে 3 দিন নিতে হবে। 3 দিন টাইমটা জানা আছে, তারা কোন সময় নেবে। এই সময়টার আগেই কিন্তু প্রত্যেকটা মানুষ, এখানে একটাই বিন দেওয়া আছে, মানে ডাস্টবিন আছে, ওখানে তাদের রাবিশটা তারা রেখে দেয়। গাড়ি আসে, গাড়ি ওইটা এখান থেকে নিয়ে তারা ওইখানে গিয়ে তাদের গাড়িতে ওইটা উঠে, তারপর ওইটা আবার রিসাইক্লিংয়ের ব্যবস্থা আছে ওই গাড়িটার মধ্যেই। তারা ওইটা কিন্তু রিসাইকেল করে, তারা কিন্তু তাদের রাবিশটা তারা নিয়ে চলে যায়। এটা হচ্ছে মানে একটা দিক। অন্য দিক হচ্ছে যে এখানে যদি সাধারণ মানুষ যারা আছে, এখানে যারা আছে, তারা এত যদি এক সপ্তাহ যদি মিস করে একদিন, তাহলে কিন্তু অন্তত 50 জন লোক ফোন করে বলবে যে আজকে এখানে এই রাবিশটা আমাদের এখান থেকে কালেক্ট করা হয় নাই। তাহলে 50টা ফোন যদি কাউন্সিলে যায়, তাহলে কিন্তু কাউন্সিলের যারা আছে। তারপরে আরেকটা জিনিস হচ্ছে কি, এখানে যারা পলিটিশিয়ান আছেন, পলিটিশিয়ানটা কিন্তু খুব জবাবদিহি করতে হয়। ওটা প্রতিদিন আমাদের এখানে হয়তো
প্রধানমন্ত্রী উনি উনি এগুলা তদারকি করতেছেন অথবা মন্ত্রণালয় তদারকি করতেছেন, কিন্তু এখানে রাজনীতিবিদদের প্রতিদিন জবাবদিহিমূলক অবস্থা আছে। কারণ আমি যদি রাবিশ কালেক্ট না হয় তাহলে আমার কনস্টিটিউয়েন্ট হিসেবে আপনি আমাকে সাথে সাথে একটা ফোন দিবেন অথবা একটা ইমেল দিয়ে দিবেন যে আজকে এটা কালেক্ট হয় নাই, এবং এটা কালেক্ট হয় না, আমি জানতে চাই আমার এটা কবে কালেক্ট হবে। এটা কিন্তু একটা বিরাট একটা চ্যালেঞ্জিং ইয়ের মধ্যে আমাদের কাজ করতে হয়। আরেকটা হচ্ছে যে গণপরিবহন ব্যবস্থা, বিশেষ করে লন্ডনে গণপরিবহন ব্যবস্থার আমরা বেশ বিশ্বজুড়েই এক ধরনের সুনাম আছে লন্ডনে গণপরিবহন ব্যবস্থাপনার। তো সেক্ষেত্রে লন্ডনের এই গণপরিবহন ব্যবস্থার বাংলাদেশে মানে সেটাকে ইমপ্লিমেন্ট করা যায় কিনা, বা আপনারা এরকম কোনো পরামর্শ দিতে চান কিনা সরকারকে? আমি যে জিনিসটা আসতে চাচ্ছিলাম ওইখানে, মানে যেমন ওই একটা এক্সাম্পল আমি দিলাম, যেমন আপনার বর্জ্য যেটা আপনার ওয়েস্ট কালেকশন, যেটা ওয়েস্ট কালেকশনের এখানে এটা করা সম্ভব। আমার বর্তমান প্রধানমন্ত্রীর সাথে দেখা হয়েছে, উনি খুব স্বপ্ন দেখেন দেশকে নিয়ে, এটা সন্দেহ নয়। আমার একবার উনি আমাকে বলতেছিলেন, হাঁটতেছিলেন আর বলতেছিলেন যে এইখানের এই যে ওয়েস্ট কালেকশনটা এটা এত সুন্দর, এটা আমরা এখনো বাংলাদেশে করতে পারি না। তো ওনার মাথার মধ্যে দেখলাম ওইটা কাজ করতেছে। তো উনি যে এখন আসার পর কাজ করতে, তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে এটা হয়তো বাংলাদেশে আগামীতে হবে, কিন্তু বাংলাদেশের এই যে পরিবহন ব্যবস্থা, আপনি যেটা গণপরিবহন যেটা আপনি বলতেছেন, এটা এখানে করা দরকার এবং এটা স্থানীয় পর্যায়ে নিয়ে যাওয়া দরকার না। আমাদের এখন তো ধরেন ট্রান্সপোর্টের যে ব্যবস্থাটা, এটা কিন্তু অনেক সময় দেখা শহর ভিত্তিক যে ট্রান্সপোর্টটা, এটা বিভিন্ন বিভিন্ন ধরনের সিটি কর্পোরেশনের আন্ডারে যদি নিয়ে আসা হয় তাহলে দেখবেন এটা জবাবদিহিতা আরও বাড়বে। তখন কিন্তু ওই যে ইন্টার কানেকশন যেটা, এটা সিটি কানেকশন যেটা, এটা সিটির মধ্যে এক জায়গার কানেকশন আরেক জায়গার কানেকশনটা সুন্দর হয়ে যাবে এবং এটা কিন্তু তখন আপনি কম্পেয়ার করতে পারেন। এখন তো আর ব্রিটিশের সাথে আপনি কম্পেয়ার করতে পারেন। রাস্তার কথা আপনি বলছেন, ছোটো রাস্তা, কিন্তু এগুলো এত সুন্দর থাকে, এত ক্লিন থাকে। কারণ হচ্ছে এখানে তাদের যে টাইমটা, এখানে একটা যদি নিয়ে মিস করে তাহলে কিন্তু তাদেরকে অনেক লোকের জবাব দিতে হয়। আমরা যতটুকু জানি যে আপনি লোকাল গভর্নমেন্ট এক্সপার্ট হিসেবে, গভর্নমেন্টের ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট হিসেবে কাজ করছেন। আমাদের দেশে লোকাল গভর্নমেন্ট আপনি যেটি বললেন যে বর্জ্য ব্যবস্থাপনা, গণপরিবহন, তো আমরা ব্রিটেন সরকারের সাথে আমাদের কিন্তু একটা চুক্তি হয়েছিল সম্প্রতি অন্তর্বর্তী সরকারের সময়, একটি কোম্পানি বাংলাদেশে গণপরিবহনে, আপনি ওটা সম্পর্কে জানেন কিনা? ইন্টারিম গভর্নমেন্ট যখন ছিলেন আমি কিন্তু একটা প্রপোজাল দিয়েছিলাম। আমরা একটা টিম এসেছিলাম বিভিন্ন দেশ থেকে, একটা ডেলিগেশন এসেছিলাম, বিভিন্ন এরিয়ার যারা এক্সপার্টিস তারা এসেছিলেন। আমি এই লোকাল গভর্নমেন্টের উপরে, লোকাল গভর্নমেন্ট রিফর্ম, সবাই তো আমরা রিফর্মের কথা বলি, তো আমি রিফর্মের উপরে একটা প্রপোজাল দিয়েছিলাম, কিন্তু এটা আর আগায় নাই। তো আমি আশা করতেছি এখন যেহেতু আমাদের প্রধানমন্ত্রী আছেন জনাব তারেক রহমান সাহেব, উনি দেশকে নিয়ে খুব স্বপ্ন দেখেন। আমি দেখেছি ওনাকে ব্রিটেনে বারবার দেখার সুযোগ হয়েছে যে উনি দেশকে নিয়ে কিন্তু বিরাট স্বপ্ন দেখেন এবং ওনার একটাই স্বপ্ন দেশের পরিবর্তন করা। তো এই যে স্বপ্ন আপনি দেখতে পাচ্ছেন ওনার চলাফেরার মধ্যে, যে একটা পরিবর্তন, মানুষকে সামাজিক শিক্ষা যে ব্যবস্থা, পারিবারিক শিক্ষার কথা বলতেছেন, ওনার চলাফেরার মাধ্যমে উনি জাতিকে একটা দিক নির্দেশনা দিতে চাচ্ছেন যে আগের রাজনীতি আর এখন মানে আগামীতে হয়তো বাংলাদেশে। ওহিদ আহমেদ, এই বিষয়ে আরেকটা বিষয় যে আমরা তো জানি ব্রিটিশ গভর্নমেন্ট হচ্ছে ওয়েলফেয়ার স্টেটের ধারণ করে। তো আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডনে ছিলেন, তিনি দীর্ঘ সময়ে লন্ডনের এই জায়গাগুলো দেখেছেন, ওয়েলফেয়ার স্টেটের ধারণা। এবং বাংলাদেশে উনি কিন্তু সরকার গঠনের পরে কিন্তু ফ্যামিলি কার্ড, ফার্মার কার্ড, এরকম কিছু কিন্তু কার্ড ইমপ্লিমেন্টেশন করেছেন। এগুলোকে কিভাবে দেখেন এবং এগুলো সুশাসনের জন্য আসলে কতটা কার্যকর হয় এই ধরনের ওয়েলফেয়ার ধারণা? কার্ড তো কার্ডই, আপনি আজকাল আমেরিকাতে গেলে দেখবেন আপনার মেসি কার্ড আছে, মার্কস স্পেন্সার কার্ড আছে, কার্ড তো কার্ডই, আপনার ক্রেডিট কার্ড আছে। কার্ডটা যেটা উনি কার্ড দিয়ে যেটা বোঝাতে চাচ্ছে সেটা হচ্ছে যে একটা কার্ড দিলাম, ওই কার্ডের মাধ্যমে উনি উনার যেমন একটা কৃষকের একটা পরিচিতি, সব কৃষকরা তো আর দেওয়া যাবে না, দেশে তো মানে পর্যাপ্ত পরিমাণ নাই যে সবাইকে, সব কৃষককে দেওয়া যাবে। অনেক কৃষক আছে তার হয়তো তার অবস্থা ভালো আছে, সে কাজ করতে পারবে, সে তার ওইটা চালায় সে নিতে পারবে। কিন্তু অনেক কৃষক আছে তার বীজ সে কিনতে তার জন্য কষ্ট, সে সার কিনতে তার জন্য কষ্ট। তো উনি চাচ্ছে কি ওইসব কৃষকদেরকে আইডেন্টিফাই করে কার্ড দিবেন, যেসব কৃষকদের আসলে সাপোর্ট দরকার, সরকারের সাপোর্ট দরকার। তো এই যারা কৃষকটা পাবে, এই যে কার্ডটা পাবে, কার্ডটা বলে যেটা হবে সেটা আমি আমার ধারণা
সেটা হচ্ছে যে ওই কার্ডটা থেকে অনেক যে লাল ফিতার দৌরাত্ম আছে, অনেক সময় হয়েছে কি আপনার একজন উন্নয়ন কাজটা মানে একদম প্রান্তিক মানুষের কাছে পৌঁছে যাওয়ার যে তথ্য সংকটের কারণে যেটা হয় আর কি আমাদের, সেটা একদম মানে ঠিক সময় মতো পৌঁছে যাওয়ার সুযোগ তৈরি করে। হ্যাঁ, ডেফিনেটলি সে তো ভালোভাবে তখন তো আর তার চিন্তা করতে হবে না তার সারের জন্য, তার চিন্তা করতে হবে না তার বীজের জন্য। সে যদি এই সাপোর্টটা পায় তাইলে তার যে কাজটা করতে হবে, সে চিন্তা করতে হবে যে এই মাটিতে আমি কিভাবে বেস্ট আমার প্রোডাকশন দিব, ধান বা আপনার গমের কথা বলেন অথবা অন্যান্য যে কোনো ফল সবজির কথা বলেন, সে চিন্তা করে তার পুরো সময়টা ওইখানে দিবে বেস্ট দেওয়া যায়। আর তার সেটা করতে পারলে তার ফলন বেশি হবে, ফলন বেশি হলে অবশ্যই এটা অর্থনীতির জন্য ভালো হবে। ওয়াহিদ আহমেদ, আরেকটা বিষয় আমি একটু জানতে চাই, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ধ্বংসস্তূপের মধ্যে দিয়েছিল, সরকারের বিভিন্ন মন্ত্রীরা বলছেন এবং প্রধানমন্ত্রী নিজেও বলেছেন যে ধ্বংসস্তূপের মধ্য থেকে দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। তো ব্রিটেন সহ ইউরোপ তো আসলে বাংলাদেশের বিশেষ করে তৈরি পোশাকের বাজার, অনেক বড় বাজারের আমাদের একটা অংশ, সেখানে ব্রিটেনের থেকে বিনিয়োগকে টানতে, বিশেষ করে ব্রিটেন বলেন ইউরোপের বিনিয়োগ টানতে আপনার পরামর্শ কি কি করা দরকার? যারা ওই এক্সপোর্ট ইম্পোর্টের সাথে আছে, যারা ইম্পোর্ট করে ইংল্যান্ড থেকে বা ইউরোপ থেকে, তাদেরকে যদি কিছু সুযোগ দেওয়া যায় যে আপনারা বাংলাদেশের ইয়েগুলো নেন, তাইলে কিন্তু ওই ফার্মাররাও বাঁচবে এবং সেটা সরকার, বাংলাদেশ সরকার কোথায় অ্যাপ্রোচ করবে যদি এটাকে এগিয়ে নিতে চায়? আমি তো জানি যে বিচ্ছিন্নভাবে কিছু হতো এক সময়, সবজি টবজির কিছু জিনিস যেত, সবজিটা যেত। আমি যতটুকু জানি, যেমন একটা এক্সাম্পল দেই, যেমন অনেক দিন যাবত আমি যতটুকু জানি যে ওই যে পান যেটা যেত ওইটা বন্ধ হয়ে গেছে, এখন কিন্তু ইন্ডিয়া থেকে যায় আমাদের একটা জিনিস ওইখান থেকে ওই এয়ারপোর্ট থেকে গেছিল, ওইটা যাওয়ার পরে তারা ওইখানে পাইছে, ওইটার পরে তারা বন্ধ করে দিয়েছে। তো এইগুলার প্রতি আমাদের যত্নবান হতে হবে। যারা ভেজিটেবল, বিশেষ করে আমাদের বাঙালি যারা আছেন ব্রিটেনে অথবা ইউরোপে, যারা এই ব্যবসার সাথে যারা জড়িত, তাদেরকে যেভাবে হোক তাদেরকে একটা সুযোগ দেওয়া দরকার যে আপনারা আমাদের ইয়েটা নিয়ে যান, অন্য জায়গা থেকে না নিয়ে। এখানে হয়তো কিছু আসতে পারে যে আপনার তাদেরকে সুযোগ সুবিধা বা ট্যাক্স সেটা কি মানে এটা কি বিনিময় হতে পারে? মেলা টাইপের কিছু করা যেতে পারে, যে দূতাবাস কেন্দ্রিক এরকম মেলা, যে ফল বা সবজি ওটাকে যে কোলাবোরেশন সেখানকার ইয়েতে, এটা যৌথভাবে কিভাবে করা যায়? এই তো আপনি নিজেই সুন্দর একটা সাজেশন দিয়েছেন। এই সাজেশনগুলা যদি সরকারের কানে যায়, এই যে মেলা যেটা বলেন আপনার, এগুলা কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গাতে হয়, বুঝছেন। আমরা এখানে যদি এটা করতে পারি অথবা যৌথভাবে যদি করতে পারি, আপনাদের তো এমবেসির অভাব নাই, আমাদের তো এত এমবেসির দরকার আছে কিনা সেটাও তো আমরা জানি না, কিন্তু এমবেসির কিন্তু অভাব নাই। প্রতিটি দেশেই মনে হয় আমাদের এমবেসি আছে, বাংলাদেশ এমবেসি আছে। তাদেরকে যদি কাজে লাগানো যায়, তাদেরকে যদি বলা হয় যে 2-3 দেশ মিলে ভেজিটেবল মেলা করো, ফ্রুটস মেলা করো, তাইলে কিন্তু সুবিধা হয়। আমরা দেখি কি প্রায় কুটির শিল্পর মেলা হয় মাঝে মধ্যে, কিন্তু এগুলো তো আর এখন আর ডিমান্ড এতটা নাই। কিন্তু যে জিনিসগুলার কাস্টমার আছে, যে জিনিসগুলোর জন্য মানুষ নিতে পছন্দ করে এবং গ্রাহক আছে এবং এটার জন্য বিজনেসম্যান আছে, তাদেরকে যদি অ্যাট্রাক্ট করে যদি এই ধরনের এটা ট্রেড শো করা যায় বিভিন্ন জায়গাতে, ভেজিটেবল ট্রেড শো আপনি বলেন, অথবা আপনি যদি ফ্রুটস ট্রেড শো, তাহলে কিন্তু আমার মনে হয় দেশের জন্য এটা উপকার হবে। বাংলাদেশের অনেক ছেলেপেলে লন্ডনে যাচ্ছে উচ্চশিক্ষার জন্য, তো উচ্চশিক্ষার জন্য যে ওখানে অভিবাসী হবার ক্ষেত্রে বা উচ্চশিক্ষার জন্য বাংলাদেশ থেকে যাওয়ার জন্য যে গিয়ে ওখানে যদি তারা থিত হতে চায়, সেক্ষেত্রে কি ধরনের স্কিল ডেভেলপ করা দরকার বলে মনে করেন, বা কি করা দরকার? সবসময় ড্রিমটা বড় হতে হবে, অ্যাম্বিশনটা হাই হতে হবে। অ্যাম্বিশনটা যদি হাই থাকে, তাহলে যে ওই জায়গাতে নাও যায়, তাহলে পাশাপাশি যদি যায় একজন লোক, তাহলে কিন্তু সে অনেক কিছু করতে পারবে। ব্রিটেন হচ্ছে একটা অনেক অপরচুনিটির দেশ। এখানে গেলে যে কোনো মানুষের জন্য যার ইচ্ছা আছে, যেমন একজন মানুষ যদি লেখাপড়া করতে যায়, তার যদি ইচ্ছা থাকে, সে ওইখানে গিয়ে সে লেখাপড়া করবে এবং লেখাপড়া করার পরবর্তীতে সে ওইখানে কাজ করবে, সেই সুযোগটা তার জন্য আছে। ব্রিটেনে সেই সুযোগটা আছে। এবং যদি একজন মানুষ লেখাপড়া করার জন্য ব্রিটেনে, তাকে সত্যিকার অর্থেই প্রিপেয়ার হয়ে যেতে হবে, তার সেই ডিসিপ্লিনটা থাকতে হবে,
তার সেই আগ্রহটা থাকতে হবে লেখাপড়ার জন্য। রেমিটেন্স, হ্যাঁ, আমাদের মিডল ইস্ট আমাদের বাজার, কিন্তু যারা এই যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে থাকে তারা তো আসলে নাগরিক হয়, কিন্তু প্রথম দিকে তো যারা পড়াশোনার জন্য যায় তাদের তো রেমিটেন্সটা বাংলাদেশে আসে। তাহলে এই যারা যাচ্ছে তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য গভর্নমেন্টের আসলে কি করা দরকার বা কি ধরনের মানে উদ্যোগ নেওয়া দরকার মনে করেন? কয়েকটা সেক্টরের লোক যায়, যেমন কিছু লোক আছে তারা একাডেমিক, তারা লেখাপড়া করতে যায়, তারপরে তার যে ফিল্ড আছে সেই ফিল্ডে সে ভালো করতে চায়। একজন অ্যাকাউন্টে লেখাপড়া করতেছে, আমি অ্যাকাউন্টেন্সিতে ফাইন্যান্সে লেখাপড়া করতে গেছি, আমি আমার ওই লাইনেই আমি লেখাপড়া করেছি, তারপরে আমি ওই লাইনেই আমি আমার কাজ নিয়েছি। কেউ হয়তো মেডিসিন পড়তে যাচ্ছে, সে ডাক্তার হবে, সে তার ওই ডাক্তার হওয়ার জন্য তার যে দরকার সেইখান থেকে তো অবশ্যই সেটা না হলে তো সেখানে পড়তে যেতে পারবে না। আরেকটা হচ্ছে যে এই যে কূটনৈতিক জায়গা থেকে এসছি, যে বাংলাদেশ এবং ব্রিটেনের তো আসলে মানে বাংলাদেশের ইতিহাসের সাথে ব্রিটেনের সম্পৃক্ত, কারণ ইতিহাস মুক্তিযুদ্ধের সময় ব্রিটেনে আমরা জানি যে সেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে তাদের সমর্থন ছিল, জনগণের সমর্থন ছিল, এবং না হলে হয়তো অত তড়িৎ গতিতে আমাদের স্বাধীনতার ইয়েটা অর্জন করাও সম্ভব হতো না। তো মুক্তিযুদ্ধ নিয়ে ব্রিটেন বাংলাদেশ যেই সম্পর্ক, এটিকে কিভাবে দুই দেশের যে বন্ধুত্বের যে সম্পর্ক, মানে বিশেষ করে এখন এটাকে বাণিজ্যিক জায়গা থেকে না হয় বলা হয়, এখন বিশ্বে বলা হয় যে যেখানে বাণিজ্য ছাড়া বন্ধুত্ব অচল। তো সেক্ষেত্রে ব্রিটেন এবং ঢাকা, লন্ডন ঢাকার বাণিজ্যিক সম্পর্কের গতি আনতে কি করা দরকার? এখানে বিভিন্ন সিটিতে, ধরুন গ্রেটার লন্ডনের মেয়র সাদিক খান আছে, ম্যানচেস্টারের এন্ডি বার্নাম আছে, এই ধরনের লোকদেরকে যদি এখানে যদি ধরেন ইংল্যান্ড থেকে যদি তাদেরকে এখানে মেয়র সাহেবরা যদি নিয়ে আসেন, দুই সিটির মেয়র যদি বসেন, তা আমার শহরে এইটা আছে, ঠিক আছে, চিটাগাঙ্গে পোর্ট সিটি, এখানে যদি আমার চিটাগাঙ্গে এই জিনিসটা আছে, আপনি এন্ডি বার্নামকে নিয়ে বলে তোমার তো সিমিলার ম্যানচেস্টারে আছে, তো আমরা কিভাবে দুই দেশের দুই সিটির বন্ধনটা আরও সুদৃঢ় করতে পারি, কিভাবে দুই সিটি একে অন্যের সাথে আমরা আমাদের ট্রানজ্যাকশনাল সম্পর্কটা আরও বাড়াতে পারি, আমার এখানে এইটা আছে, এই জিনিসটা তুমি কিভাবে নিতে পারো তোমার সিটিতে। এবং উনি বললো যে আমার সিটিতে এইটা আছে, তুমি এইটা তোমার এখানে কিভাবে প্রমোট করতে পারো। আমার অনেক লোক বিভিন্ন দেশে যায় তাদের হলিডের জন্য। চিটাগাং তো অত্যন্ত সুন্দর একটা জায়গা, সিলেট সুন্দর একটা জায়গা এই হলিডে আসার জন্য। এই কথা, এই আলাপ আলোচনা কিন্তু এইসব টেবলে হতে পারে, যে আসলে সম্পর্কটা এই গ্রাসরুট লেভেলে এটা বাড়াতে হবে। মেয়রের সাথে মেয়রের সম্পর্ক যদি হয়ে যায়, তাহলে কিন্তু প্রধানমন্ত্রীর কাজগুলো ইজি হয়ে যাবে, তাই না? এখন যদি সব কিছু প্রধানমন্ত্রী করতে হয়, সব কিছু যদি মন্ত্রণালয় করতে হয়, তাইলে তো মানে কাজ হবে না। আমাদের যার যে অবস্থান আছে, প্রত্যেকের অবস্থান থেকেই কাজ করার সুযোগ আছে। তো আমি যেটা বলতে চাই, আবারও এটা এমফাসাইজ করতে চাই, যে সিটি মেয়ররা যারা আছেন ওনাদেরকে কিন্তু বিভিন্ন দেশের সিটির সাথে কাজ করতে হবে। এটাই হয়ে থাকে। আপনি ফ্রাঙ্কফুর্টে যান, আপনি অথবা বেলজিয়ামে যান, বেলজিয়ামের মেয়র কিন্তু অনেক কিছু করে, এটা কিন্তু তার অন্য সিটির সাথে তার সম্পর্কটা কিন্তু যতদিন সে থাকে সে সম্পর্কটা বৃদ্ধি করে। আমাদের যদি ঢাকার মেয়ররা, চিটাগাঙ্গের মেয়র, সিলেটের মেয়ররা যদি করেন, অবশ্যই। আরেকটা বিষয়, সিলেট নিয়ে যেহেতু টপিকস আসলো, আপনি সিলেট অঞ্চলের মানুষ, তো আপনার হচ্ছে এই সিলেটে তো এবার একজন এমপি আছেন, মন্ত্রী আছেন, যারা আসলে লন্ডনে ছিলেন, লন্ডনের সাথে আপনাদের সাথে কানেক্টেড, একজন প্রবাসী কল্যাণ মন্ত্রী তিনি, তারপরে আপনার যে বাণিজ্য মন্ত্রী তিনি, তারপরে আপনার একজন মানে এমপি হয়েছেন, তিনিও হচ্ছেন, দুইজন সম্ভবত। তো আপনি কি আপনার এগুলো তাদের সাথে শেয়ার হচ্ছে বা পরামর্শগুলো যে তাদের কাজ করার ক্ষেত্রে? সিলেটের যে মেয়র সাহেব, বর্তমান যে সিটি প্রশাসক, সিটি কর্মী, কালকে ওনার সাথে আমার দীর্ঘ সময় আলাপ হয়েছে। তো উনি অবশ্যই একজন অভিজ্ঞ লোক, তাতে কোনো সন্দেহ নাই, যেহেতু সাইফুর রহমান সাহেবের সাথে কাজ করেছেন। ওনার ভিশনটা ভেরি ক্লিয়ার, আমি দেখলাম যে উনি কি করতে চান। মন্ত্রী আরিফুল হক চৌধুরী, উনি অবশ্যই অনেক পুরাতন রাজনীতিবিদ। খন্দকার মুক্তাদির সাহেব, উনি অবশ্য প্রবাসী না, উনি দেশেরই রাজনীতিবিদ, দেশেরই ব্যবসায়ী ছিলেন, উনি মন্ত্রী হয়েছেন। ওনাদের নিজস্ব এলাকায়, নিজস্ব এরিয়াতে পোর্টফোলিওতে তারা অনেক সময় দিচ্ছেন। সবাই তো নতুন, এটা তো মানতে হবে। অহিদ আহমেদ, আপনাকে মানে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের স্টুডিওতে আমাদের সাথে এসেছেন, সময় টেলিভিশনের আলাপচারিতায় আপনার সাথে আমরা কথা বললাম। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে অন্য কোনো পর্বে অন্য কোনো অতিথির সাথে নিশ্চয়ই আমাদের আলাপচারিতা চলবে। ধন্যবাদ সবাইকে।